সবাইকে আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়। আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মনজুর মোর্শেদ। আপনারা জানেন এই বিশ্বকাপটা যতটা না বাংলাদেশ খেলেছে ততটাই খেলেছেন সাকিব আল হাসান। এই বিশ্বকাপে সবচেয়ে আলোচিত ক্রিকেটারের নাম ছিল সাকিব আল হাসান। তিনি জাতির জন্য, দেশের ক্রিকেটের জন্য অশনি এক সংকেত বয়ে নিয়ে এসেছিলেন আজ সকালে, এবং সেই খবর উন্মুক্ত হওয়ার পরপরই সারা দেশে কিন্তু সবাই দিনাতিপাত করেছেন, সময় পার করেছেন যে কখন সেই নির্দেশনা আসবে আইসিসির কাছে। শেষ পর্যন্ত সন্ধ্যায় এসেছে এবং শেষ পর্যন্ত 1 বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। সঙ্গত কারণে আমাদের আজকের বিষয়, নিষিদ্ধ সাকিব এখন অনুতপ্ত। দর্শক, আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নাসিমুল হাসান দুদুল, স্পোর্টস এডিটর, এনটিভি। রয়েছেন তারিক আজিজ খান, সাবেক জাতীয় ক্রিকেটার বাংলাদেশ দলের, এবং রয়েছেন ব্যারিস্টার ABM হামিদুল মেজবা, আইনজীবী, সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা শুরুতে চলে যেতে চাই তারিক আজিজ খানের কাছে। আমাদের বিষয় হচ্ছে নিষিদ্ধ সাকিব এখন অনুতপ্ত। প্রতিক্রিয়া কি তারিক আজিজ খান? সত্যি কথা বলতে কি, সকালে যখন ঘুম ভেঙেছে তখন থেকে কিছুটা নার্ভাস ছিলাম যে আল্লাহ না জানি আবার কোন দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে আসতেছে। আপনার যতই দিন গড়িয়েছে এই সংখ্যাটা আরও ঘনীভূত হয়েছে। আপনার বলতে পারেন যে ক্রিকেটে মনে হয় আশরাফুলের পরে আমাদের মনে হয় বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় এ যাবৎকালের সব থেকে বড় শকিং নিউজ। আমরা আসলে কোনোভাবে এর জন্য প্রস্তুত ছিলাম না। নট অনলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আপনি যদি বলেন যে আমাদের যারা ক্রিকেট লাভার আছে এবং বাংলাদেশের যে আবেগের জায়গাটা আসলে ক্রিকেটটা অবস্থান করে, আমার মনে হয় যে কোনো সমর্থক বলেন, দর্শক বলেন, সমালোচক বলেন, কেউই আসলে জিনিসটার জন্য প্রস্তুত ছিল না। আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য সত্যি সত্যি হার্ট ব্রেকিং। একজন ক্রিকেটার হিসেবে বলছেন সবাই ক্রিকেটার যে প্রস্তুত ছিলেন না। নাসিমুল হাসান দুদুল, গণমাধ্যমও কি প্রস্তুত ছিল না? কোনো আভাস কি গণমাধ্যম পায়নি আজকে ভোরের আগ পর্যন্ত? না, বাংলাদেশের ক্রিকেটারদের যে মুভমেন্টটা চলছিল বোর্ডের সাথে দাবি দেওয়া নিয়ে, এ সময় কিন্তু নানা ধরনের একটা গুঞ্জন ছিল যে বাংলাদেশের ক্রিকেটে একটা বড় ধরনের শকিং নিউজ হয়তো আসতে পারে, কিন্তু সাকিবকে ঘিরে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনার জন্য কিন্তু আমরা আসলে ওইরকম প্রস্তুত ছিলাম না। এবং আজকে আপনাদের এই আপনার অনুষ্ঠানে আমরা অনেকে এসেছি, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়ন নিয়ে কথা বলেছি, বাংলাদেশের ক্রিকেটের জয় নিয়ে কথা বলেছি, কিন্তু আজকে এই 24 ঘন্টা অনুষ্ঠানে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেই কথাটা বলতে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। কারণ সাকিব বাংলাদেশের আবেগের সাথে কিন্তু একটা জড়িত। সাকিব এমন একজন ক্রিকেটার, একটা বিশ্বসেরা অলরাউন্ডার, যিনি বাংলাদেশের অনেক জয় ভূমিকা রাখেন। যে কোনো মুহূর্তে যদি আপনি বলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের সাথে রিয়াদ এবং সাকিবের সেই ইনিংসটা কীভাবে তিনি বাংলাদেশের জন্য বের করে, সেই সাকিব যখন এইরকম একটা আইসিসি দ্বারা নিষেধাজ্ঞায় পড়ে, তখন কিন্তু আসলে আমরা 16 কোটি 17 কোটি মানুষকেই মানতে পারি না। অনেক দর্শকদের আপনি স্টেডিয়ামে দেখেছেন যে তারা অনেক চিৎকার করেছে, নো সাকিব, নো টেস্ট, এরকম কথা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আইসিসি কিন্তু একটা নিয়মের ভিতর দিয়ে চলে এবং তারা বিভিন্ন কর্মশালা করে, এবং সাকিব কিন্তু সেই সকল কর্মশালায় অংশ নিয়ে থাকে এবং তিনি জানেন যে আইসিসির নিয়মগুলো কী। ম্যাচ গড়াপেটার পাতানো ম্যাচের যখন তাকে প্রস্তাবটা দেওয়া হলো, তার যে কাজটা আকসুকে জানানো, সেই কাজটা তার মতো একজন মেধাবী ক্রিকেটার, একজন ট্যালেন্ট ক্রিকেটার কেন করলেন না, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় যে সাকিবের উচিত ছিল এই বিষয়টিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আকসুকে জানানো, এবং তিনি জানাননি দেখে কিন্তু আজকে এই ঘটনাটার শিকার হয়েছে। এবং এই জানানোর না ফলে বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতিটা হলো, এটা কিন্তু সাকিব যখন আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসবে তখন কিন্তু এই ক্ষতিটা তার পুষিয়ে দেওয়া উচিত। কারণ বাংলাদেশের ক্রিকেটের বিশাল ইমেজে কিন্তু একটা ধাক্কা দিল। আপনি দেখেন যে গত ওয়ার্ল্ড কাপের পর থেকে আমাদের শ্রীলঙ্কার সফর এবং আফগানিস্তান ট্যুর, এই 3টা জায়গাতে কিন্তু আমরা ভালো করতে পারছিলাম না। তো সে কারণে ভারত সফরটা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক এই সফরের আগ মুহূর্তে সাকিব বাংলাদেশ দলে নেই এবং সাকিবের এইরকম একটা নিষেধাজ্ঞা, কোনো সন্দেহ নেই এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে আমাদের মূল ক্রিকেটারের উপরে। ভারত সফরে যারা আছে সেই ধাক্কাটাও সামলানো কিন্তু আমাদের ওই ক্রিকেটারদের সমস্যা। সুতরাং আমাদের মনে হয় যে আগামীতে বাংলাদেশের যারা ক্রিকেটার আছেন তাদের জন্য লিসেন হতে পারে সাকিবের এই বিষয়টা। আর একটা জিনিস হচ্ছে, আমি সচিন তেন্ডুলকার বাংলাদেশে এসেছিলেন, আমি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম এয়ারপোর্টে। তিনি আমাকে বলেছিলেন যে প্রশ্ন দাও, আমি তাকে প্রশ্ন দিলাম। প্রশ্ন দেওয়ার পর তিনি তার যেই এজেন্ট বা তার যে মিডিয়া এজেন্ট তাদের সাথে কথা বললো আমার প্রশ্নগুলো নিয়ে। এরপর
আমার সাথে কি কি কথা বলবে, ওরা যা যা বললো সচিন তেন্ডুলকার সেই কথাগুলো বলল। আমরা পেশাদার ক্রিকেটে 20 বছরে পা দিয়েছি, অর্থাৎ কিন্তু সাকিব বিশ্বের সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছে, কিন্তু সাকিবের একটা প্রফেশনাল এজেন্ট যেটাকে বলা হয় বা ম্যানেজমেন্ট, সেই জিনিসটা সাকিব নিজে দাঁড় করাতে পারেনি। আজকে যদি তার একটা ওইরকম এজেন্ট থাকতো তাহলে হয়তো এই জিনিসগুলো তিনি ওভারকাম করতে পারতেন। তিনি দেখেন যে তিনি একটা টেলকো কোম্পানির সাথে চুক্তি করেছেন, তিনি একটা ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি করেছেন, যেহেতু তিনি ইতিমধ্যে আইসিসি এই 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 বিষয়টাতে 3বার তিনি দেখা করেছেন এবং তাদের সাথে সাইন আপ করেছেন। তো সুতরাং এই জায়গাগুলোতে বোর্ডও কিন্তু অতটা অবগত না, যদিও এটা হাইলি কনফিডেন্সিয়াল। এই জায়গাগুলোতে যদি সাকিবের প্রফেশনাল এজেন্ট যদি থাকতো, তারা কিন্তু সাকিবকে কোনো ভালো গাইডেন্স দিতে পারতো যে তুমি কিভাবে কথা বলবা, কিভাবে যাবা। যে ভুলটা কিন্তু আশরাফুলও করেছিল, দিন শেষে দেখলাম সাকিবের মতো একটা মহৎ। আপনি খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন, আমি একটু হামিদুল মেজবার কাছে যেতে চাই, যে সেটা হচ্ছে যে আশরাফুল তিনি শাস্তি পেয়েছিলেন, তারপরে সাকিবও শাস্তি পেলেন, কিন্তু আশরাফুল ম্যাচ পাতানোর সঙ্গে সংযুক্ত ছিলেন, কিন্তু সাকিব তো সেটা করেননি। তো ভুলটা কি শুধুই প্রফেশনালিজম? এটা ধন্যবাদ। ভুলটা শুধুই প্রফেশনালিজম নয়, এটা আমি বলবো আমাদের সামগ্রিক ভুল। আমরা যখন বলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, তো আমার মতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শুধু মাঠ করা অথবা গ্যালারি করা অথবা প্লেয়ারের পাইপলাইন তৈরি করা না। এর মধ্যে এই যে ম্যানেজমেন্ট, প্লেয়ার ম্যানেজমেন্ট, প্লেয়ারদের শুধুমাত্র এন্ডোর্সমেন্ট ম্যানেজমেন্টও একটা জিনিস না। অনেক প্লেয়ারেরই এন্ডোর্সমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য একজন এজেন্ট অথবা একজন সেক্রেটারি রয়েছে, বাট ওনাদেরকে এই যে লিগ্যাল গাইডেন্স অথবা আইসিসির যে কোড অফ কন্ডাক্ট, এসিইউর যে কোড অফ কন্ডাক্ট, এই জিনিসগুলোর ব্যাপারে ওনাদেরকে সঠিক পরামর্শ দাতা এবং ওনারা যাতে ভেরি ক্লোজলি ওনাদের সাথে শেয়ার করতে পারে একই লেভেলে থেকে। অনেকেরই, আমি অনেক প্লেয়ারকেই জানি, ইভেন সাকিব আল হাসানের সাথে কিছু এন্ডোর্সমেন্ট চুক্তি সাথে জড়িত, মানে প্রফেশনালি কাজ করার আমার সুযোগ হয়েছে, সেগুলোতে আমি দেখেছি। গ্রামীণ ফোনের সাথে যেই ব্যাপারটা হলো, যেটা নিয়ে 2 দিন আগ পর্যন্ত পত্রপত্রিকা এসেছে, প্রেসে এসেছে যে সাকিব আল হাসান জানায়নি, এগুলো কিন্তু সেখান থেকেই উৎপত্তি হয়। সমগ্র দোষটা আমরা যদি সাকিব আল হাসানকে একা দেই, সেটা কিন্তু আমাদের ভুল হবে। সামগ্রিক একটা দোষ, এটা আমাদের কালচার অথবা যে আপনি বলতে চাচ্ছেন এখানে বোর্ডেরও কিছু ভূমিকা ছিল, বোর্ডের কিছু ভূমিকা ছিল, এবং প্লেয়াররা যাতে এই জিনিসগুলো সিরিয়াসলি নেয়, সেগুলো একবার না, বছরে একবার না, প্রত্যেক কোয়ার্টারে এবং এভরি মান্থ রেগুলার বেসিসে এগুলো, বিকজ প্লেয়ারদেরকে এদেরকে তো কর্মশালার ভিতর দিয়ে, বিকজ এরা তো আপনার সোনার ডিম দেয়, তো এদেরকে ওভাবেই করতে। আর যেহেতু ওরা প্লেয়ার, ওরা যদি এগুলো নিয়ে চিন্তা করে তাহলে ওরা খেলবে কখন? ওদের নিজেরও পরিবার আছে, জীবন আছে। সো ওগুলোর জন্য নিশ্চয়ই ম্যানেজার চিন্তা করবে না। সো খেলাটা যাতে তারা ঠান্ডা মাথায় খেলতে পারে, এই জন্য ওদের বাকি যে ওয়ারিগুলা, দুশ্চিন্তাগুলা, এগুলা অন্যজনকে ওন করতে হয়, নিয়ে নিতে হয়, এবং ওই জায়গাটায় সাপোর্ট দিতে হয়। উনি বড় ভাই যেটা বললেন যে সচিন টেন্ডুলকার এয়ারপোর্টে তার এজেন্টদেরকে বলেছে, এজেন্টরা যা বলেছে, গাইডেন্স দিয়েছে, সেটাই বলেছে, এক্স্যাক্টলি তাই। একটা ইন্টারন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার যখন একটা স্টেটমেন্ট দেয়, সে কি স্টেটমেন্ট দিবে এটাও কিন্তু তার এজেন্ট বলবে, ব্র্যাকেটে থাকে। তারা ওই মাপা কথার বাইরে একটা কথা বলে না। তো সেই জায়গাটায় আমাদের প্রফেশনালিজমকে নিয়ে যেতে হবে। যদি না নেই, সাকিবের মতো এরকম ঘটনা একটা নয়, অনেক ঘটবে। আমরা আশরাফুল থেকে কিন্তু আমরা শিক্ষা নেই, যার কারণে এটা হয়েছে। তবে সুখের বিষয় এটা যে আশরাফুল একটা বড় শুনানি, একটা প্রসিডিংসের পরে সে দোষী সাব্যস্ত হয়েছে, তারপর শাস্তি হয়েছে, যেখানে আমরা গর্ব করে বলতে পারি সাকিব আল হাসান উনি আগারওয়ালের সেই বাজির অফারে উনি সম্মত হননি, রিফিউজ করেছেন। কিন্তু একটাই উনি ভুল করেছেন, উনি একটু উদাসীন ছিলেন, এবং সেই উদাসীনতার কারণে ওনার এই একটা ব্যান, যেটা আসলে আমাদের 16 কোটি মানুষ, বাংলাদেশের জন্য একটা ব্যান। তো এটা আসলে অনেক কষ্টের। না মঞ্জুর, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে উনি ভাই ভালো বলেছেন। সেটা আজকে সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে, জয়েন্ট প্রেস কনফারেন্সে দিলেন, তখন কিন্তু তিনি একটি কাগজে লিখিত একটি বক্তব্য দিয়েছেন শুরুতে। হ্যাঁ, সেই সময় তার গলা কেঁপে গিয়েছিল। দিস ইজ দ্য প্রফেশনাল, যে সে কতটুকু বলবে, কতটুকু যাবে না। এখানে আমার কাছে আরেকটা মনে হয়, মানে যেহেতু মেসেজ ডিলেটের বিষয়টি চলে আসছে মেসেজ হোয়াটসঅ্যাপে, আমার মনে হয় যে ডিউরিং সিরিজ অর টুর্নামেন্ট বোর্ডের এখন প্লেয়ারদের আলাদা সিম দেওয়া উচিত, এবং খুব রেস্ট্রিক্টেড, এই নাম্বারগুলো কেউ দেখতে পারবে না। কারণ বিষয়গুলো যখন এত জটিল এবং বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, আমার মনে হয় এখানে বোর্ডের একটা নতুন কিছু আইন করা উচিত, যে মানে সাকিবরা যে মোবাইলটা ব্যবহার করে বা এই মোবাইল যদি সিরিজে চলে, সিরিজ চলাকালীন তাদেরকে নতুন নতুন সিম দেওয়া হবে, যেগুলো বোর্ড এবং প্লেয়াররা ছাড়া কেউ জানবে না। নাহলে দেখেন আপনি
সাকিবের একটা মোবাইল নাম্বার কিন্তু কোনো না কোনোভাবে যে কোনো একটা লোক নিতেই পারে, এবং সে যদি একটা মেসেজ থ্রু করে দেয় তার জন্য কিন্তু তাকে একই পেনাল্টি নিতে হতে পারে। সেই জায়গায় থেকে মনে হয় বোর্ডের এই জায়গাগুলোতে কিছু নতুনভাবে মানে কাজ করা উচিত। তারিক ভাই, আপনার কাছে একটু যেতে চাই যে আমরা জানি যে সাকিব তো জানি যে সাঙ্গাকারাদের সঙ্গে কাজ, সাঙ্গাকারা, রাহুল দ্রাবিড় এর সঙ্গে কাজ করছেন। তো ক্রিকেটের নর্মস, লিগাল, রেগুলার যে লিগাল ইস্যুসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তার অজানা থাকার কথা নয়। আমরা যতটুকু জানি যে তিনি আকসুর 25টা কর্মশালায় অ্যাটেন্ড করেছেন, তো সেই লোকটাই তো সাকিব আল হাসান। তাহলে তার কাছ থেকে এই ধরনের ভুল আমরা কি প্রত্যাশা করতে পারি? মানে সংকটটা কোথায় হয়েছে বলে মনে করতে পারি আমরা? না, আসলে যে জিনিসটা আপনি যদি দেখেন যে ভাইয়া কিন্তু চমৎকারভাবে জিনিসগুলো বলেছে। আসলে আপনি যদি দেখেন যে প্রত্যেকটা সিরিজ, বাইল্যাটারাল সিরিজ বলেন, প্রতিটাই কিন্তু আকসুর একটা করে মিটিং থাকে প্লেয়ারদের সাথে। ইভেন আপনি বিপিএল বলেন, রিসেন্টলি ডোমেস্টিকেও চেষ্টা করছে ক্রিকেট বোর্ড আপনি জিনিসটাকে ইনক্লুড করার জন্য। বাট যে জিনিসটাতে হয়েছে কি, ছোট্ট একটা ভুলে আমরা মনে করলাম যে এই যে ইগনোর করাটা, এটা থেকে একটা থেকে বড় একটা শাস্তি হয়ে গেল। আপনি যদি দেখেন যে খেলার কারণে হয়তো সাকিব অনেক ব্যস্ত ছিল, সামহাও কোনো কারণে হয়তো আমরা ধরে নিলাম, আমাদের এখন তো প্রমাণিত যে তিনি জানান নেই, বাট আমরা মনে করতেছি যে হয়তো ব্যস্ততার কারণে তিনি কোনোভাবে জিনিসটাকে জানেনি। কিন্তু ভাইয়া একটা চমৎকার বলেছে যে এই জিনিসগুলো যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন, তখন আপনার এই সাপোর্টিং যে জিনিসগুলো আছে এগুলো দেখার জন্য অবশ্যই যদি একটা লিগ্যাল অ্যাডভাইজার অথবা তার আমরা যে পিএসগুলো নিয়োগ দিচ্ছি আসলে তারা কতটুকু আপনার এই বিষয়ে দক্ষ, জিনিসগুলো আসলে কিছুটা আপনার যে একটা ছোট পাপ, মানে আমি বলবো যে ছোট একটা বিষয়ে এত বড় একটা ক্ষতি। আপনি দেখেন সাকিব আল হাসানের বিকল্প, আমাদের কোনোভাবে এটা কাম্য ছিল না। আপনি যদি দেখেন যে এই জিনিসগুলা আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আপনার হয়তো মনে আছে কিনা জানি না, যে একটা বিপিএলে মাশরাফির যেখানে আপনি দেখেছেন যে মাশরাফির কাছে প্রস্তাব আসার সাথে সাথে জিনিসটা তিনি থ্রু করেছিলেন এবং এটা নিয়ে অনেকই হয়েছিল। আমার মনে হয় যে নেক্সট ইন দ্য ফিউচার যারা আপনার এই প্রক্রিয়া দিয়ে আসবে, আমার মনে হয় যে সাকিব তাদের জন্য একটা উদাহরণ হতে পারে। এবং আপনি দেখেন যে এতগুলা ফ্রাঞ্চাইজিতে খেলেছে সাকিব, যা বাংলাদেশের কেউই খেলেনি। সো তার মতো প্লেয়ারের যদি ভুল হতে পারে, তাহলে অন্য যারা আছে তাদের ভুল হওয়াটা স্বাভাবিক আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে এই যে ইগনোর করার যে বিষয়টা, এটা আইসিসির দ্বন্দ্ব হিসেবে আপনি দেখেন যে শুধুমাত্র না জানার জন্য, এটা কিন্তু এমন না যে আমি ওটাকে টোপ গিলেছি বা যে একটা মেসেজ যেটা বললো যে কেউ আমাকে থ্রু করতে পারে। আপনার এখানে ক্রিকেট বোর্ডের যেটা বলেছে অবশ্যই একটা বড় ভূমিকা আছে আসলে আমাদের এই নাম্বারগুলোকে মানে ওপেনলি দেওয়া, বা এটা দেখেন এমনও হতে পারে যে ধরেন খেলা চলতেছে, 4 দিনের একটা ম্যাচ চলতেছে, সামহাও কেউ একটা আপনার এটাকে আপনাকে একটা টোপ হিসাবে দিয়ে রাখলো, আপনি দেখলেনও না, কিন্তু সে করলো কি যখন যিনি যে প্লেয়ারটাকে করেছে সেই প্লেয়ারটা জিনিসটা ইগনোর করলো, দেখা গেলো সেই লোকটা যে আপনার এটা আকসুর কাছে অথবা মিডিয়াতে বলতেছে যে হ্যাঁ দেখেন এর কাছে এগুলো আছে। তো জিনিসগুলো খুব সেন্সিটিভ ইস্যু। আমার মনে হয় এই সেন্সিটিভ ইস্যুটাকে ইন দ্য ফিউচার আমার মনে হয় যে সাকিবকে দিয়ে যদি পুরো বাংলাদেশকে শেখাতে হয়, তাহলে আমার মনে হয় যে বিসিবি এখন থেকে আরও প্রফেশনাল ভিতর দিয়ে যদি যায়, তাহলে আমার মনে হয় যে ইন দ্য ফিউচার আপনি মনে হয় যে এই ধরনের ঝামেলা থেকে আমরা বাঁচতে পারবো। বাট সাকিবের কাছ থেকে এটা আসলে যেটা হয়েছে, আমি বলবো যে শাস্তিটা কিছুটা কম হলেও সাকিবকে মেনে নিতে হয়েছে, কারণ এটা কিন্তু একটা সাকিব স্টেটমেন্টে যেমন বলেছে যে লিখে নিয়ে এসেছে, বাট সাকিবেরও এই বিষয়গুলোতে আরও বেশি সচেতন হওয়া উচিত ছিল, যা বিকজ বাংলাদেশে পুরো আবেগের জায়গাটাতে আসলে সাকিবকে আরও বেশি সচেতন, তার প্রত্যেকটা স্টেপ আসলে কাউন্টেবল। আমার মনে হয় এই জায়গাগুলোতে যদি প্রফেশনাল প্লেয়াররা যদি আরেকটা সচেতন না হয়, তাহলে ওদের ভবিষ্যতে হয়তো আরো বড় বড় নামগুলো আসতে পারে আপনার এখান থেকে। এছাড়া তো সাকিব তো বাংলাদেশের বড় বড় নামের প্রসঙ্গ আসছে, হামিদুল মিসবাহ একটু আপনার কাছ থেকে জানতে চাই যে এই ধরনের ইরেগুলেটরিজ যখন ঘটে তখন আকসু মানে কি আপনার মনে হয়েছে যে তারা বেশ দেরিতে প্রতিক্রিয়া দেখিয়েছে? হয়তোবা তারা আগেই এটা স্টপ করতে পারতো, অথবা যখনই তারা মানে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন একজন খেলোয়াড়কে সচেতন করাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে। এগুলো তো অবশ্যই তাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনি যদি আকসুর যে ওয়েবসাইটটা দেখেন, আইসিসির যে ওয়েবসাইটটা, যেখানে অ্যান্টি করাপশন নিয়ে এই ইন্টিগ্রিটি নামে একটা জায়গা আছে, সেখান থেকে এগুলা ক্লিক করলে ওখানে নিয়ে যায়। তো ওখানে কয়েকটা ধাপ আছে, 5টা কি 6টা। তো সাকিবের যেই কন্ডাক্টটা, মিসকন্ডাক্টে একটা 5 নম্বর ধাপের মধ্যে মনে পড়ে, সেটা হচ্ছে যে ইনফর্ম না করা। বাকিগুলো অনেক মানে আরো বড় জিনিস। সো সেই দিক থেকে এটা খুবই ছোট জিনিস। কিন্তু হ্যাঁ, আকসু যেটা করেছে, আমি ওই যে অর্ডার যেটা দিয়েছে আইসিসি, সেটা আমি পড়েছি এখানে আসার আগে। তো দেখলাম যে আকসু এবছর কিন্তু 2বার এসে বছরের শুরুতে সাকিবকে ইন্টারভিউ করেছে, এবং সেখানে সাকিব কিন্তু ফুল কোঅপারেট করেছে ওনাদেরকে ইনফরমেশন ডিসক্লোজ করার জন্য। এবং ওই আপনি নিশ্চয়ই জানেন যে হোয়াটসঅ্যাপ মেসেজে কি ওয়ার্ড, কি টার্মস শেয়ার হয়েছে। নাও এখন এখানেই আপনার কথায় আসি, এখানে কিন্তু আসলে এটা আমাদের বিসিবি অথবা আইসিসিরও কিন্তু দায়িত্ব। এক বাজিকর এক করে কথা বলবে।
এখানে যেই আগারওয়াল যেই কথাগুলো বলেছে, আমি যেমন একটা প্রথম যেই স্টেটমেন্টটা আমি দেখেছি সেটা কিন্তু অনেকের পক্ষেই ধরা সম্ভব না। এটার অনেকগুলো মিনিং থাকতে মিনিংটা কি পারে। হতে পারে? একটা দ্বিতীয়টা যেটা আছে শ্যাল উই ওয়ার্ক অন ইট, হ্যাঁ ওটা ঠিক আছে, ওটা অনেক সময় আমি হয়তো বুঝি, বাট প্রথমটা কিন্তু আসলে মিনিং বোঝা যায় না। তো এই জিনিসগুলো নিয়ে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় আছে কাজ করার, অনেক সূক্ষ্মভাবে কাজ করতে হবে। বিকজ এটার সাথে আসলে কি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আমাদের যেমন দেশ, আবেগ, অর্থনীতি অনেক কিছুই কিন্তু জড়িত। বিকজ এখন তো খেলাধুলার সাথে কমার্স জড়িত হয়েছে, ব্যবসা। তো সেই কারণে এগুলো অনেক সূক্ষ্মভাবে দেখার জায়গা আছে। বিকজ সাকিবের মধ্যে একটা প্লেয়ার বাংলাদেশে খেলা, সেই টিমকে একটা স্পন্সর, অন্য একজন এন্ডোর্সমেন্ট করা অথবা স্পন্সর করা, সেইটার ভ্যালু যত হবে, সাকিব আল হাসান ওই টিমে না থাকা সেইটার স্পন্সর ভ্যালু ইজ ডিফারেন্ট। সো সেখান থেকে আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বললাম, ফরগেট অ্যাবাউট রেজাল্ট, এগুলোর অনেক অনেক দূর পর্যন্ত একটা ইম্প্যাক্ট হয়। সো সেই ক্ষেত্রে আসলে আমাদের এবং আইসিসিরও খুব সূক্ষ্মভাবে দেখা দরকার। আইসিসির যে অ্যান্টি কারাপশন কোড অফ কন্ডাক্ট, সেটার সাথে মিল রেখে প্রত্যেকটা দেশেরই, প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের করা উচিত। বাংলাদেশেও তা করেছে, এবং বাংলাদেশে যেটা অ্যাডপ্ট করেছে হুবহু তাই অ্যাডপ্ট করেছে। কিন্তু শুধু অ্যাডপ্ট করলেই হবে না, এই জিনিসগুলো ওদেরকে প্রত্যেক মেবি কোয়ার্টারের, প্রত্যেক মাসের, প্রত্যেক টুর্নামেন্টের আগে আমার মনে করে দেওয়া উচিত। এবং এইটার জন্য কিন্তু আলাদা লোকবল রাখা উচিত, যাতে করে এই জিনিসগুলো বারে বারে ড্রেসিং রুম পর্যন্ত যাতে মনে করা যায়। আরেকটা আমি ওই সিম কার্ডের সূত্র ধরে বলতে চাই, আমার মনে হয় বিসিবির কালকে সকাল থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে। সেটা হচ্ছে যে ওদের যে এক্সিস্টিং যে ফোন নাম্বার সিম কার্ডগুলো আছে এগুলোকে সব ব্লক করে ব্যান করে দেওয়া উচিত। এবং যেহেতু ওরা বিসিবির সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটার, সবাইকে আলাদা সিরিজের ফোন নাম্বার দেওয়া উচিত, যেটা একেবারে বিসিবি এবং ওরা এবং ওদের নিতান্তই যে একান্ত পারিবারিক যেই সদস্যরা, এর মধ্যে কেউ জানবে না। হ্যাঁ, যদি মিডিয়ার কন্ট্যাক্ট করতে হয়, অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে হয়, দে শুড হ্যাভ এ ম্যানেজার অথবা এজেন্ট, যারা মিডিয়ার সাথে ওই ম্যানেজারের মাধ্যমে প্লেয়ার মিডিয়া যোগাযোগ করবে। আমার মনে হয় এখানে আমাদের যাওয়া উচিত, সবার ওই জায়গাটা বিষয়টা চলে আসে প্রফেশনালিজম। দাদুল ভাই, একটু আপনি প্রসঙ্গটা তুলেছেন, আপনার কাছে যায়, তাহলে কি এটা হচ্ছে না যে আরো বেশি রেস্ট্রিকশন তাদের সামাজিক জীবনে চলে আসছে খেলোয়াড়দের? না, রেস্ট্রিকশন না তো, এখানে যেখানে আপনাদের একটা ঝুঁকির একটা বিষয় আছে, সেই জায়গাটাতে আপনাকে এই কাজটা তো করতেই হবে, এছাড়া তো কোনো উপায় নেই। আপনি কি চাইলেই মেসি বা রোনাল্ডোর নাম্বার পাবেন? কখনোই পাবেন না। এবং চাইলেই কি আপনি মেসি রোনাল্ডোর সাথে কথা বলতে পারবেন? তাদের তো নির্দিষ্ট ওয়ে আছে, মিডিয়া ম্যানেজার আছে, তার সাথে কথা বলবে, তারপরে আপনি তার সাথে দেখা পাবেন। আমার কাছে মনে হচ্ছে যে ইজিয়ার যে সাকিব, মুশফিক বা তামিমদের সাথে আমরা কথা বলতে পারছি, এই জায়গাগুলোতে একটা নির্দিষ্ট লোক, ম্যান পাওয়ারগুলোতে উনি যেটা বলে লোকবল দরকার, যে ঠিক আছে এই লোকটা হলো রাইট পারসন, যার সাথে কথা বলে তুমি এই জায়গাটা পৌঁছাতে পারবা, তিনি তোমার সাথে প্রথমে কথা বলবে এবং কে তুমি কি চাও, তোমার পরিচয়, তারপরে সাকিবের সাথে বা যে প্লেয়ারের সাথে কথা বলতে চায় সে যদি অনুমোদন দেয় যে ঠিক আছে ওকে আমার কাছে আনো, দেন আপনি যেতে পারবেন। প্রত্যেকটা জিনিসই অবগত থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে কিন্তু আর সমস্যাগুলো হবে না। আপনি দেখেন আমাদের দেশের ক্রিকেটাররা কিন্তু অলমোস্ট বেশিরভাগই হলো গ্রাম থেকে উঠে আসে, তাদের মানে আন্তর্জাতিক ক্রিকেটগুলো ধাতস্থ হওয়ার জন্য সময় লাগে। তো সেই জায়গাতে বোর্ড একটা বড় ভূমিকা নিতে পারে, যে এদেরকে কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে হবে, কেউ কোন কোন জায়গাগুলোতে ফেস করবে, সেই জায়গাগুলোতে যদি আপনি তাদেরকে তৈরি না করতে পারেন, তাহলে তো নানা ধরনের সমস্যা আসবেই। কারণ আমরা তো ক্রিকেটে 20 বছর আমাদের বয়স, ভারত বলেন, ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়ার বলেন, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সামাজিক ব্যবস্থা অনেক উন্নত, সেই জায়গাটাতে আমরা পৌঁছাতে পারি। সংস্কৃতিতেও আমাদের খানিকটা দুর্বলতা আছে। সুতরাং এখন আমাদের বোর্ডের সম্মিলিতভাবে কালেকটিভ একটা এফোর্ট দিয়ে এই জায়গাগুলোতে কাজ করা উচিত, মানে যেহেতু আমাদের এই জায়গাগুলোতে ঘাটতি এখন বের হচ্ছে। যার কারণে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়ে আরো অনেক কথা হবে। দর্শক, আপনারা দেখছেন 24 ঘন্টা, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো খুব শীঘ্রই। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টা। আমাদের আজকের বিষয় নিষিদ্ধ সাকিব এখন অনুতপ্ত। স্টুডিওতে রয়েছেন 3 জন অতিথি। আমরা তারেক আজিজ খানের কাছে আরেকবার যেতে চাই যে সাকিব নিজে আজকে সংবাদ মাধ্যমের সামনে এসেছেন, অল্প কিছু কথা বলেছেন, লিখিত একটা স্টেটমেন্ট পড়েছেন, 30-40 সেকেন্ড লেগেছে। তারপরে যেটা হয়েছে যে তিনি নিজে কিছু বলেছেন এবং সব মিলিয়ে তিনি হয়তো 1 মিনিটের মতো কথা বলেছেন। তো সেখানে সাকিবকে আমরা এর আগে এতটা বিমর্ষ, 2012 এশিয়া কাপ ফাইনালে হারার পরে তিনি কেঁদেছিলেন, তারপরে সাকিবকে আমরা এত বিমর্ষ কখনো দেখিনি। ম্যাচ হারলেও তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে কথা বলেন।
তো আজকে সাকিবকে দেখে কি মানে তিনি যে সত্যি সত্যি অনুতপ্ত সেটা তো আমরা দেখলাম। তিনি বললেন যে তরুণদের প্রতি এক ধরনের লেসনও, যে তারা যেন এই ভুলটা না করে। তো সব মিলে সাকিবের ব্র্যান্ডিংয়ে কি কোনো ক্ষতি হবে? আপনি কি মনে করেন যে তিনি তো দোষী সাব্যস্ত হয়েছেন? আপনার সত্যি কথা বলতে কি, যারা সাকিব মানে যেহেতু বলতেছে সাকিব আসলে বাংলাদেশ মানে সাকিব আল হাসান বা বাংলাদেশের যান সাকিব আল হাসান, আপনি যেভাবে সে আজকে দাঁড়িয়েছে মানুষ আসলে তাকে এভাবে দেখে অভ্যস্ত না। আমি এই জন্য আপনাকে বলেছি যে পরিমাণ কষ্ট পেয়েছে সাধারণ মানুষের আসলে এত কিছু জানার কথা না, যে কত নম্বর মিস হয়েছে, কত কি হয়েছে। তারা দেখেছে যে তার দিন শেষে দেখেছে তারা সাকিব আল হাসান একটা গিল্টি জায়গায় দাঁড়িয়ে আছে। এটা আসলে সবার কাছে মেনে নেওয়াটা ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন অনেকেই অনেক দিক থেকে এটাকে মেলানোর চেষ্টা করেছে, বাট সাধারণ দর্শকের যেমন একটা ছিল যে যদি এই নিষেধাজ্ঞাটাই আসবে তাহলে সেটা কেন আরও আর্লি আসলো না। আরও আর্লি আসলে পরে আপনার যে 1 বছরের হচ্ছে তার অনেক আগে সে ব্যাক করতে পারতো। অনেক সময় ইনজুরি হয়, ইনজুরিতে আপনি দলের উপরে back তো করতে- ইমপ্যাক্ট হ্যাঁ, পড়ে। যখন সিরিজের আগে মেইন প্লেয়ারটা এরকম ভাবে শাস্তির সম্মুখীন হয় তখন তো পুরো দলের উপরে তো একটা প্রভাব পড়ে। না অবশ্যই আপনি এটা পড়তে বাধ্য। আর সাকিব আল হাসান এমন একটা প্লেয়ার, আপনার এই সাকিব আল হাসানের একটাকে বাংলাদেশ টিমে ইনক্লুড করতে গেলে 3টা প্লেয়ারকে আনতে হয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা ডিপার্টমেন্টে 3টা এক্সেপশনাল প্লেয়ার লাগবে আপনার এই সাকিবের ডিমান্ডটা পূরণ করতে গেলে। এটা যে কোনো টিমের জন্য একটা বিশাল বড় ধাক্কা। আপনি যদি দেখেন যে যে জিনিসগুলা মানুষ আসলে যে জিনিসটা নিতে পারতেছে না সেটা হলো যে কিছু কিছু জিনিস মিলে এসে এমন জায়গায় এসে মিলছে যেটা আসলে সবার পক্ষে মেলানো সম্ভব না। আপনি যদি দেখেন যে যেমন আমরাই ভাবছিলাম যে আসলে এই আন্দোলনের কোনো ফলশ্রুতির কাজে এটা হলো কিনা, বাট আপনি যদি দেখেন যে 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 স্ট্রং ক্যারেক্টার আমরা যেটা ভাবছি যে সাকিব আসলে অন্যদের থেকে আলাদা, তার মেন্টালিটি অন্যরকম, বাট একটা জায়গায় যেমন আজকে এটা দেখার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সবসময় যেটা বলি যে নেতা হিসাবে মাশরাফিকে কেন আমরা সবসময় বলি যে ক্লিন ইমেজের একটা বিষয়টা, যদি দেখেন যে সাকিব এই মৌনতাটা আমার কাছে মনে হচ্ছে তাকে কাছে আসার একটা সুযোগ দিয়েছে। আজকে যে কথাগুলো উঠতে আমার মনে হয় যে আপনি যদি দেখেন যে মাশরাফি যেভাবে জিনিসটাকে মানে ক্লিয়ারলি সরিয়ে দিয়েছে, যে জিনিসটা আসার আগে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই জায়গাটাতে মানে আমি বলবো যে সাকিব দারুণভাবে ব্যর্থ হয়েছে। আপনি যদি দেখেন যে একটা তরুণ, এখন হয়তো বলছি যে আমরা তরুণদেরকে আপনার এই বিষয়ে আসলেই করতে পারবো, বাট আমার কাছে মনে হয় যে সাকিবের কিছুটা দায়বদ্ধতা এখানে আছেই, আপনি অস্বীকার করতে পারবেন না যে সাকিব আরও বেশি, বিকজ সাকিব একটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে এবং বাংলাদেশের পুরো মানুষ আসলে এই ক্রিকেটটা এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে আসলে এই ধরনের ধাক্কার জন্য আসলে আমরা তৈরি ছিলাম না। আর ইন্ডিয়ার সাথে খেলাটার আমাদের জন্য আসলে একটা অন্যরকম চাবি। আমরা যখন অস্ট্রেলিয়ার সাথে খেলি, আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলি, তখন আমাদের ভিতরে একটা অন্যরকমই কাজ করে যে অনেক কিছু প্রমাণের বিষয় থাকে আসলে। আমরা তখন যখন আমরা এই সেরা অস্ত্রটা একদম ধরেন কালকে যাব, আজকে যখন এই জিনিসটা আমাদের কাছে শুনছি, সেটা আমাদের জন্য এতটাই বেদনাদায়ক যে এটা হজম করা আমাদের জন্য কষ্ট। বাট আমার মনে হয় যে শিক্ষা তো নিতেই হবে। আর সাকিবকে আমরা আসলে এভাবে দেখতে চাই না। বি অনেস্ট মাইসেলফ, আমি কখনোই অ্যাজ এ প্লেয়ার, আমাদের হাজার হাজার তরুণের স্বপ্ন সাকিব হওয়া, সেখানে আসলে এইভাবে যদি সাকিব এসে দাঁড়ায় তাহলে সেটা কতটা যে দুঃখজনক। আপনি আজকে যদি আমাদের সোশ্যাল মিডিয়া দেখেন বা সবখানে দেখবেন যে কেউ আসলে ভাষা খুঁজে পাবে না যে আসলে কিভাবে এটা পুরো বাংলাদেশ আজ পুরো ব্যথিত। বাংলাদেশ এই জায়গাটায় আমরা আসলে খুবই মর্মাহত। হ্যাঁ, সাকিব নিজে অনুতপ্ত বা পুরো বাংলাদেশ ব্যতীত। আমি একটু মেজবা ভাইয়ের কাছে যেতে চাই যে এর মধ্যেও কিন্তু কিছু ইতিবাচক বিষয় রয়েছে, যেমন সাকিবের অরিজিনাল শাস্তিটা কিন্তু 2 বছর, সেখানে 1 বছরের স্থগিতাদেশ, অর্থাৎ 1 বছর এমনিতেই মওকুফ হয়ে গেছে তার 6টা ইতিবাচক কারণের কারণে। কারণ তিনি কোনোভাবেই এটার সঙ্গে ইনভলভ হতে চাননি, তিনি শুধু ইগনোর করেছেন, বাট তিনি ম্যাচ পাতাননি, তিনি খুব দ্রুত স্বীকারোক্তি দিয়েছেন এবং তার ইমেজটাও ক্লিন, কখনোই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ছিল না। এরকম 6টি কারণে 1 বছরের দণ্ডাদেশ ইতিমধ্যে ঝরে গেছে। এখন যে 1 বছরের দণ্ডাদেশ রয়েছে সেখান থেকে আরও শাস্তি কমার সুযোগ রয়েছে কিনা, আপনি আইনজীবী এবং আকসুর যে রুলস রেগুলেশন রয়েছে সেটা সম্পর্কে আপনার খুব ভালো ধারণা রয়েছে? জি, না এখানে যেই 6টি বেসিক্যালি যে কোনো বিচার রায় দিতে গেলে, বিচারটা করতে হলে সেখানে 2টা জিনিস দেখা হয়। একটা হচ্ছে অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর, একটা হচ্ছে মিটিগেটিং ফ্যাক্টর। তো আপনি যে জায়গাগুলো বললেন সেগুলো হচ্ছে মিটিগেটিং ফ্যাক্টর, যে সাকিব যেই আগারওয়ালের যে অফার, সে অফার অ্যাকসেপ্ট করেনি, উনি ম্যাচ পাতাননি, ওনার প্রিভিয়াস কন্ডাক্ট খুব ভালো ছিল, এই ধরনের রেকর্ড নাই। দেন উনি তদন্তে সহায়তা করেছে, সব ধরনের ইনফরমেশন দিয়েছে এবং সবচেয়ে বড় উনি স্বীকার করেছে যে আমি এইটা
ইনফর্ম না করে, টাইমলি ইনফর্ম না করে আমি ভুল করেছি, এবং ওই স্বীকারোক্তির কারণে, যেটাকে আমরা বলি আইনের ভাষায় গিলটি প্লি, সো গিলটি প্লি যেহেতু করেছে, সেই কারণে বোথ আইসিসি এবং সাকিব দুজনে মিলে এগ্রিমেন্টে এসেছে যে আমরা তোমার সাজা 2 বছর থেকে স্ট্রেট 1 বছরে কমিয়ে আনবো 12 মাস, এবং আমরা কেউই এটার বিরুদ্ধে আপিল করব না। এটা ডিসিশন হয়েছে এবং এটা রায়ের মধ্যে লেখা আছে। নাও এখানে যেমন ধরেন অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর কোনটা, আমি এর আগে একটু বলে নিই যে এই জায়গাটা যে আইসিসি যে বিচার করছে, সেই বিচারের স্ট্যান্ডার্ডটা আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের দেশে যে ক্রিমিনাল মামলায় একটা থাকে হচ্ছে যে বার্ডেন অফ প্রুফ, সেটা হচ্ছে কিন্তু বিয়ন্ড রিজনেবল ডাউট, যা মানে বিচারকের যদি এক রত্তি পরিমাণ সন্দেহ থাকে তাহলে ওই আসামিকে দোষী সাব্যস্ত করা যাবে না। আবার যদি আমরা সিভিলে পর্যায়ে চলে আসি, তাহলে কিন্তু আপনি ব্যালেন্স অফ প্রবাবিলিটিস, মানে কোনটা বেশি সম্ভাব্য সেই জায়গায় এখানে আইসিসির যে অ্যান্টি কারাপশনের যে কোড, সেই কোডটা পড়লে এইটার যে ইয়েটা স্ট্যান্ডার্ডটা সেটা মিডলে, ওরা দুইটার মিক্স করে করেছে। সো এখান থেকে আসলে বেরিয়ে আসা খুবই দুরূহ, এবং এইটা যেখানে আসলে এটা দুইজন মানুষের মধ্যে কমিউনিকেশন, এর মধ্যে আর কেউ ইনভলভ থাকলে এটা অনেক আগেই আপনার বেরিয়ে আসতো। সো এখানে আসলে ডিফেন্ড করার অথবা অত ক্ল্যারিফিকেশন দেওয়ার কিন্তু স্কোপ খুবই কম। এ হচ্ছে ঘটনা। এখন সাকিবকে যে 1 বছরের শাস্তি কমিয়ে আনলো স্টেট হয়ে, বাকি যে 12 মাসের শাস্তি, এটা আসলে আইসিসি একমাত্র ডিসক্রিশনারি পাওয়ারটা আইসিসির কাছে, এবং ওটা কিন্তু কন্ডিশনাল। সাকিবের যে 12 মাস কমানোটা, যে আইসিসির সাথে ইমিডিয়েটলি সাকিব গিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা ওয়ার্কশপ করবে এই রিলেটেড, যাতে এই জিনিসগুলো সে আর না ভুলে এবং অন্যান্যদেরকে আরো যাতে এনকারেজ করতে পারে। সো সেইগুলোর উপরে বিবেচনা করে আমার মনে হয় আইসিসি কিন্তু আসলে কমাতে পারে, এবং এক্ষেত্রে বিসিবি, আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যদি একটা সাপোর্টিং রোল প্লে করে, তাহলে এটা হবে সবচেয়ে বেস্ট। দুদুল ভাই, একটু আপনার কাছে যেতে চাই যে সানাত জয়াসুরিয়াও কিন্তু ঠিক এরকম তথ্য লুকিয়েছিলেন, অর্থাৎ তিনি প্রস্তাব পেয়েছিলেন, সেটা আকসুকে জানাননি, এই জন্য তার শাস্তি হয়েছিল। কিন্তু সেই একই ভুল সাকিব আল হাসান করলেন, তার একটা উদাহরণ থাকা সত্ত্বেও সাকিব দ্বিতীয়বার এটা শিকার হলেন। আমি যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সাকিব আল হাসান প্রথমত যখন তিনি প্রস্তাব পেয়েছিলেন, তিনি সেটা বিসিবিকে জানাননি, স্থানীয় আকসুকে জানাননি। যখন তিনি তদন্তের সম্মুখীন হয়েছেন তখনও জানাননি। আপনার কি মনে হয়েছে যে বিসিবির প্রতি কোনো রকম তার অনাস্থা রয়েছে? এখানে দুটোই হতে পারে। সেটা হচ্ছে যে এক হতে পারে যে বিসিবিকে তিনি খুব একটা পাত্তাই দিতে চাননি, আরেকটা চেয়েছিলেন যে তিনি নিজেই এটাকে ফেস করবেন। এবং এখানে যে দুই আইসিসি এবং আকসুর সাথে সাকিব আল হাসানের যে সাইন আপটা হলো, এই বিষয়টাও কিন্তু বিসিবি জানে না। আজকে যে আমরা যে বিষয়টাতে মেলাতে চেষ্টা করছি যে বিসিবি এইটার সাথে ইনভলভ আছে কিনা, আমার কাছে কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না। কারণ আমরা যখন জয়েন্ট প্রেস কনফারেন্সটা দেখছিলাম, তখন সাকিবের চোখ যেমন ছলছল করছিল, বোর্ড সভাপতিরও চোখ ছলছল করছিল, দুজনেরই। মানে তিনিও কিন্তু আবেগটা ধরে রাখতে পারেনি। মানে সাকিব বাংলাদেশের সব বোর্ড পরিচালক, সাবেক ক্যাপ্টেন যারা সবাই কিন্তু বিসিবিতে কাজ করেন, আকরাম খান বলেন, মিনাজুল আহমেদ, সবার মুখে কিন্তু আজকে অন্ধকার ছিল। মানে সাকিবের কাছে এরকম জিনিসটা কিন্তু কেউই প্রত্যাশা করেনি। তো সাকিব এইরকম একটা ঘটনার ভেতর দিয়ে এই এত টাকা দিন গেল, সেই জায়গাটাতে বিসিবিকে কেন অবগত করবে না? এই জায়গাটাতে কিন্তু আমিও বোধগম্য নয়। সাকিবের মতন একজন মেধাবী ক্রিকেটার অবশ্যই করা উচিত। এবং ভাই যেটা বললেন যে আইসিসির কর্মশালায় যেটা সাকিব এখন অংশ নিতে পারবেন, এটা সব প্লেয়ারদেরও নেয়। মানে যদি আপনি অ্যাথলেটিক্সে দেখেন, সেখানেও আইওসির যেসব প্লেয়াররা ডোপিংয়ে শাস্তি পায়, তারাও কিন্তু বিভিন্ন কর্মশালায় অংশ নেয়। আমার মনে হয় শুধু আইসিসি না, সাকিবের কিছু কর্মশালা বাংলাদেশেও করা উচিত, এবং সেই কর্মশালার ইম্প্যাক্টগুলো বিসিবি যদি আইসিসির সামনে তুলে ধরে এবং বিসিবি যদি এখানে পজিটিভ একটা ইনিশিয়েটিভ নেয়, তাহলে হয়তো শাস্তি কিছুটা কমলেও কমতে পারে। বাট বিসিবির একটা স্ট্রং রোল প্লে করতে হবে এখানে, এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে। আমরা যদি সাকিবকে বিফোর টি20 মানে অস্ট্রেলিয়া যেটা হবে তার আগে ফিরিয়ে আনতে চাই। আমরা আলোচনায় আছি, আবারও আলোচনায় ফিরবো। নিষিদ্ধ সাকিব এখন অনুতপ্ত, এটি হচ্ছে আমাদের আলোচনায় বিষয়। দর্শক, আরো একটা বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। আবারও আমন্ত্রণ 24 ঘন্টায়। আজকের বিষয় নিষিদ্ধ সাকিব এখন অনুতপ্ত।
আমাদের স্টুডিওতে রয়েছেন এবিএম হামিদুল মেজবা। আপনার কাছে একটু জানতে চাই, আপনি পেশায় আইনজীবী। সাকিব শাস্তি পেলেন, কিন্তু তার যে কাউন্টার পার্ট, যার কাছ থেকে মেসেজটা এসেছিল, সেই যে দীপক আগরওয়াল, সেই ভদ্রলোক তো আলটিমেটলি ক্রিকেট আইনে তার তো শাস্তি সর্বোচ্চ হতে পারে যে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না বা ক্রিকেট এরেনায় ঢুকতে পারবেন না, কিন্তু এর চেয়ে বড় শাস্তি তার জন্য তো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি যে হবে। তো মানে কি কোন ওয়েতে গেলে আসলে তাকে এই ধরনের বাজিকরদের আসলে আইনের আওতায় নিয়ে আসা যায়? দেখেন, বাংলাদেশে কিন্তু বাজি খেলা মানে জুয়া যেটাকে বলে, গ্যাম্বলিং, এগুলা কিন্তু অ্যালাউড না। আমাদের দেশে কিন্তু গ্যাম্বলিং আইন যেটা অনেক পুরানো রয়েছে, বাট ওখানে নিষিদ্ধ আছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা নিউজ রিপোর্ট অথবা পত্রিকায় পড়ে যেটা দেখতে পেলাম, ইভেন এই যেটা বিচারের যে কাগজটা, সেখানে কিন্তু একজন থার্ড পার্টির কথা বলা হয়েছে, যিনি সাকিবের নাম্বারটা আগরওয়ালকে দিয়েছেন। ওনার নাম ডিসক্লোজ হয়নি। আমার মনে হয় আমাদের বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ওই থার্ড পার্সনটার নাম ডিসক্লোজ হওয়া উচিত এবং তাকে বিদ্যমান বাংলাদেশের আইনে বিচার করা উচিত, এবং তার সাথে সাথে হয়তো আগরওয়ালকেও টেনে আনা যায়, যদিও সে বিদেশি নাগরিক, বাট তারপরও বাংলাদেশের কিন্তু আইনে এ ধরনের বিধান পাওয়া যাবে এবং আছে। তো যে আমার কথা হচ্ছে যে সাকিব যখন ব্যান হলো, অনুতপ্ত হলো, সাকিবের সাথে 16 কোটি মানুষ অনুতপ্ত হলো, ব্যথিত হলো, আমাদের ক্রিকেটের একটা বড় ক্ষতি হলো, দেশ ক্ষতিগ্রস্ত হলো। সো এটা আপনার অনেক দূরে দেখতে হবে। এখন এই 1 বছরের মধ্যে দেখলে আর সাকিব ব্যান হলো এর মধ্যে দেখলে আমরা হয়তো 3 দিন 4 দিন পরে ভুলে যাব। সো এটা ভুলে গেলে হবে না। সো সেখান থেকে চিন্তা করলে যে বাংলাদেশের যে সামগ্রিক ক্ষতি, বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি, সামগ্রিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি এবং ফ্যানদের যেই জ্বালা, সাকিবকে আমরা 1 বছর পাবো না, এবং সাকিব 1 বছর পরে যখন আসবে ও কি কনফিডেন্টলি খেলতে পারবে কিনা, ওর ফর্মের কি হবে, কারণ 1 বছর তো সে হয়তো নিজে নিজে প্র্যাকটিস করবে, বাট কতটুকু করবে? মাঠের খেলা আর প্র্যাকটিস এক না। সো আমরা যদি সাকিবের সেই ফর্ম আর 1 বছর পরে ফিরে এলে না পাই, এই যে ক্ষতিটা, এগুলো কিন্তু আসলে খুব সিরিয়াসলি দেখতে হবে। সো আমি বলবো যে ওই যে থার্ড পার্সন, ওনাকে আইডেন্টিফাই করে ওকে শাস্তির আওতায় আনা, এবং এটার কিন্তু বেস্ট পার্সন হচ্ছে সাকিব। উনি যদি ডিসক্লোজ করে কে সেই ব্যক্তি, সে যেই হোক, আমার মনে হয় বিদ্যমান আইনে ওনাকে শাস্তির আওতায় আনা এবং তার সাথে সাথে আগরওয়ালকে আনা, এবং আমাদের যেই সিকিউরিটি এজেন্সিগুলো আছে তারা যাতে আগরওয়ালের সাথে কমিউনিকেশন অথবা আগরওয়ালের বাংলাদেশে আসা যাওয়া এবং তার সমস্ত ধরনের কমিউনিকেশনগুলো যাতে খুব সূক্ষ্মভাবে দেখে এবং এগুলোকে যাতে বন্ধ করার ব্যবস্থা করে। এবং এরকম আরও কারা আপনার বেটিং করতে পারে অথবা রেগুলারলি করে আমাদের বিপিএল এর সময় অথবা অন্যান্য সময়, সেগুলো আইডেন্টিফাই করে সেগুলোর ব্যবস্থা নেওয়া উচিত। আচ্ছা, যে বাজিকরের নাম এসেছে দীপক আগরওয়াল, উনি তো একজন ভারতীয়। আমি একটু তারিক আজিজ খান আপনার কাছে যেতে চাই। আপনি ক্রিকেট অঙ্গনে রয়েছেন, ক্রিকেট খেলেছেন, জাতীয় দলের হয়ে খেলেছেন, বিপিএল সংশ্লিষ্ট, খুব কাছ থেকে দেখেন, সেটাও একটা ফ্র্যাঞ্চাইজি লিগ। আইপিএল মানে সাকিবের শাস্তি পাওয়ার অন্যতম একটা কারণ তিনি আইপিএল এ ম্যাচ পাতানোরও মানে অফার পেয়েছিলেন এই দীপক আগরওয়ালের কাছ থেকে। তার মানে কি সাকিবের এই ইস্যুতে কিন্তু আমরা একটা জিনিস দেখছি যে আইপিএলেও কিন্তু বড় মাত্রায় ফিক্সিং হয় বা হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। সেখানে নিশ্চয়ই আইসিসি, বিসিসিআই বা বিসিবি তাদের একযোগে কাজ করার একটা সুযোগ রয়েছে, যে পুরো বিষয়টাকে আসলে আইডেন্টিফাই করা এবং ক্রিকেট থেকে এই যে মানে বিষচক্র, এটাকে আসলে মুছে ফেলা। না, অবশ্যই আমার মনে হয় যে এটা মানে আমাদের মতো ক্ষুদ্র দেশে আপনি দেখেন যে আমরা আসলে 1-2টা প্লেয়ারের উপর নির্ভরশীল টিম। আমাদের সেখানে যদি কেউ এসে আঘাত করে তাহলে আমাদের কিন্তু দাঁড়ানোর রাস্তাটা আপনার একটু বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে এখানে প্লেয়ারের আমার কাছে সবচেয়ে বেশি যে জায়গাটায় যেহেতু আমি প্লেয়ার, আমি বলবো যে সবচেয়ে বেশি জায়গাটা রয়েছে এখানে, সেই জায়গাটা হলো প্লেয়ারের অনেস্টি, সিনসিয়ারিটি, এবং সে কাদের সাথে মিশবে, কার সাথে মিশবে। যেমন বলেছে এটা থার্ড পার্টি যারা এই নাম্বারটা দিয়েছে বা যারা আমাদের এই ক্রিকেটের একটা এত বড় একটা ক্ষতি করে দিল, আমরা বলবো যে এটা ক্ষতি, কারণ আমার ভিতরে যে লোভটা, সে মানে যে লোভগুলোকে আমরা সম্বরণ করতে পারছি না। আপনার ক্রিকেট বোর্ড কিন্তু চেষ্টা করছে। আমি বলবো যে একটা প্লেয়ারের ব্যক্তিগতভাবেও কিছু জায়গাগুলোতে আমার মনে হয় নক করা উচিত, যে তার এই ক্যারেক্টারটাকে আর একটু স্ট্রংলি নিয়ে যাওয়া উচিত। আমার মনে হয় যে আমাদের বেশি দূরে যেতে হবে না, আমাদের সামনে মাশরাফি আছে উদাহরণ হিসেবে। আমরা যেটা বলেছি যে আমার মনে হয় যে আমরা আমাদের যে ইয়াং ক্রিকেটার যারা আসবে বা যারা আসতেছে ইন দ্য ফিউচার, যারা বাংলাদেশ টিমে রিপ্রেজেন্ট করবে, তাদেরকে আমার মনে হয় যে একটা সঠিক গাইডলাইনের ভিতর দিয়ে আপনার গ্রো আপ করা দরকার। না হলে এরকম আমরা একটা প্লেয়ার তৈরি করতে যে কী পরিমাণ বিনিয়োগ
আমি বলবো যে কী পরিমাণ শ্রম ওই প্লেয়ারটা দিচ্ছে, এবং লাস্টে যায় যখন তার বাংলাদেশকে সাফ করার কথা, তখন সে যদি এরকম একটা করাপশনের ভিতর পড়ে যায়, তখন সেখান থেকে আসলে বের হওয়া আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। আর আপনি মনে করেন যে, আমি বলবো যে আপনি যেটা বলেছেন যে প্রত্যেকটা বোর্ডের আসলে আমার মনে হয় এখানে তাদেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, কারণ প্লেয়ারগুলো তাদের হাত দিয়ে আসবে। এটা চাইলেই আপনি যেরকম এরকম না যে চাইলেই কেউ এসে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, তাকে একটা সিস্টেমেটিকের ওয়েতেই এসে আপনার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। সেখানে যদি বিসিবি অন্তত কঠোর হয় এই জায়গাগুলোতে, আমি বলবো যে সামান্য একটা মিস্টেক আমাদের জন্য কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এইটা থেকেও যদি আমরা শিক্ষা না নিই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেকটা যে কারোর উপরেই আপনার এই কোপটা আসতে পারে। এবং এখান থেকে আপনার আমাদের এই এতদিনের পরিশ্রম, যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, যিনি আমাদের বাংলাদেশের হাসি কান্নার উৎস হয়ে যাচ্ছেন, তারা হঠাৎ করে এরকম নিভে গেলে কিন্তু জিনিসটা সবার জন্য দুঃখজনক। আমার মনে হয় যে বোর্ডেরই এখন ভূমিকা রয়েছে প্লেয়ারগুলোকে কীভাবে নার্সারিং করবে। দুলু ভাই একটা চমৎকার কথা বলেছে, ভাইয়া বলেছে যে লজিস্টিক বিষয় যে জায়গাগুলোতে রয়েছে, ওখানে আমাদের আসলে আরও বেশি ফোকাসিং হওয়া দরকার। এবং আপনি দেখেন যে আইপিএলের এটা নিয়ে অনেক আগের থেকে কথা হচ্ছে যে আইপিএল এরকম রয়েছে, অনেকের আমরা প্লেয়ার পর্যন্ত আপনি দেখেছি এখানে অ্যারেস্ট হয়েছে। সো প্রত্যেকটা টুর্নামেন্ট যার যার নিজস্ব দেশের আপনার এবং জাতীয় পর্যায়ে যেমন স্পট ফিক্সিংটা খুব মারাত্মক আকার নিচ্ছে আস্তে আস্তে, কারণ এখানে সরাসরি প্লেয়ার ইনভলভ, কিছু আছে আপনার গ্রাউন্ডসম্যান ইনভলভ থাকে, কিছু কিছু বিষয়ে আপনার অন্য ধরনের একটা পরিবেশ থাকে। সেখানে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে, আমার কাছে মনে হয় যে এটা ক্রিকেট বোর্ডের জন্য আমার মনে হয় যে জেগে ওঠার একটা রাইট টাইম, যে তারা কিভাবে কোন প্রক্রিয়াতে কোন জায়গাটাতে অবশ্যই একটা গাইডলাইন দাঁড় করানো উচিত, যে প্লেয়ারগুলোকে কিভাবে তারা মোটিভেশন করবে, প্লেয়ারকে কিভাবে তাদেরকে সিকিউরিটির ব্যবস্থাটা তারা করতে পারবে। আর মনে হয় যে বোর্ডেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আপনার প্লেয়ারদেরকে করার জন্য। প্লেয়ারও দায়বদ্ধতা আছে, প্লেয়ারকে থাকতেই হবে, কারণ সে যখন একটা দেশকে রিপ্রেজেন্ট করছে, দেশের মানুষে, তখন সে দেশের সাথে প্রতারণা করলে আপনার জিনিসটা সহজভাবে মানুষ নিতে পারবে না। আমার মনে হয় যে প্লেয়ারদেরও ভূমিকা রয়েছে, তাদের যে জায়গাটাতে আরও বেশি স্ট্রংলি ফোকাস হওয়া দরকার, যে খেলাটাকে প্রাধান্য দিয়ে বাকি জিনিসগুলো অটোমেটিক আসবে। টাকা আপনার আজ আছে কাল নাই, কিন্তু এই জিনিসটা আসবে, কিন্তু এই মান সম্মানটা একবার চলে গেলে কিন্তু সে আর পাবে না। আমার মনে হয় যে এই জায়গাটায় প্লেয়ারদের অনেক বেশি আপনার ফোকাসিং হওয়া দরকার, না হলে হয়তো আমরা এরকম এর থেকে, যেমন আজকে সাকিব অনুতপ্ত, কিন্তু আপনি যদি দেখেন যে কত বড় একটা ক্ষতি হয়ে গেল আমাদের, এই জায়গাটাতে আমার মনে হয় যে প্লেয়ারদের আরও বেশি ফোকাস হওয়া দরকার। আপনি বলছেন সাকিব অনুতপ্ত, তো আমরা তো দেখি যে পেশাদারিত্বের একেবারে উপরে বসে আছে এমন একটি দেশ অস্ট্রেলিয়া, সেখানে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা মাঠে কি অকাণ্ঠটাই না করলেন, করার পরে তারাও তো অনুতপ্ত হয়েছিলেন। তো আলটিমেটলি জয়টাই মুখ্য, তারা করেছিলেন দলকে জেতানোর জন্য, হ্যাঁ, আর তারা তো ম্যাচ পাতাননি, কিন্তু তারাও তো শাস্তির মুখে পড়েছেন। তো এই যে হঠাৎ করে পেশাদারিত্বের মধ্যে থেকে একজন ক্রিকেটারের স্খলন হচ্ছে, আবার পেশাদারিত্ব যেখানে সবচেয়ে কম, ডিসপ্লেইং নেশনগুলোর মধ্যে যদি 2-3টি দেশ ধরা হয়, তার মধ্যে বাংলাদেশ থাকবে, যেখানে পেশাদারিত্ব আসলেই সবচেয়ে কম, কাঠামো খুব দুর্বল, সেখান থেকেও এই ধরনের সংকটগুলো তৈরি হচ্ছে। তো এই ক্রিকেটারদেরকে পথে ফেরাতে, অর্থাৎ একজন ন্যাশনাল ক্রিকেটার যখন এই ধরনের পতনের মধ্যে যান, একটা দল কিভাবে ক্ষতিগ্রস্ত হয় আমরা অস্ট্রেলিয়ার পারফরমেন্স দেখেছি। বাংলাদেশের মতো একটা দল সাকিবের উপরে মোস্টলি ডিপেন্ডেন্ট, সেই দলটা যখন এরকম একটা মানে শিকার হলো সংক্রমণ, এর মধ্যে যারা ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন তাদেরকে কি খুব বেশি দোষ দেওয়া যায় দুদুল ভাই? না, এখানে একটা জিনিস দেখেন, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা ডেভিড ওয়ার্নার এবং স্টিফেন স্মিথের জায়গা নিয়েছে, তারা কিন্তু ইচ্ছা করলে ওদের দুজনকে 1 মাস বা 2 মাস শাস্তি দিতে পারত, তারা কিন্তু ওই জিনিসটা করেনি। তারা একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা কিন্তু ইচ্ছা করলে করতে পারতো যে আমাদের প্লেয়ার সামনে আমাদের ভারত সিরিজ আছে, আমরা এই প্লেয়ারকে 2 মাস পরে ছেড়ে দিলাম, তারা কিন্তু করেনি। তারা 1 বছর টানা তারা করেছে, তারপরে তাদেরকে ফিরিয়ে এনেছে। আমি এই ম্যাচ ফিক্সিংয়ের পর মোহাম্মদ আশরাফুলের সাথে এমনি খোলামেলা কথা বলেছিলাম। তিনি বলেছিল যে তিনি ইংল্যান্ড থেকে সম্ভবত পাকিস্তান অথবা শ্রীলঙ্কার একটি ওই যে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় একটা এজেন্ট তাকে ফেভার করেছিল যে তুমি ওখানে খেলবে কিনা। এই জায়গাটাতে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ করা উচিত। আগামীতে ধরেন বাংলাদেশের যারা তরুণ প্লেয়ার উঠে আসছে বা যারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার সুযোগ আছে, তারা কোনো সরাসরি কোনো এজেন্টের মাধ্যমে পরিচালিত হতে পারবে না। তারা যদি কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলতে আসে, ভাই যেটা বললো যে আমাদের লোকাল বিসিবির সাথে প্রথমে যোগাযোগ করবে এবং বিসিবি এজেন্ট তাদের সাথে কথা বলবে, তাহলে কিন্তু এখানে তাদের বিপদে যাওয়ার সংখ্যাটা খুব কমে যায়। আরেকটা দেখবেন যে বিভিন্ন সময় ব্যাড স্পন্সর করে যারা, এদের মাধ্যমেও কিন্তু অনেক সময় এই যে ম্যাচ পাতানোর এই যে এইসব এইগুলা প্রস্তাবগুলো আসে। এই 2টা জায়গায় বিসিবির একদম এক ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে আগামীতে বাংলাদেশের যতগুলো প্লেয়ার
তাদের ব্যাড স্পন্সর বা যাদের এন্ডোর্সমেন্ট করতে চায়, ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে চায়, বিসিবির এইরকম একটা মানে লয়ার গ্রুপ আছে, এজেন্ট, প্রফেশনাল এজেন্ট আছে, তাদের সাথে কথা বলবা, তারা তোমাদের হয়ে টাকা পয়সা কত কি না কি তোমাদের নেগোশিয়েট করে দিবে। তাহলে কি হচ্ছে কি, পেশাদারিত্বের এই জায়গাটা করলে আমাদের প্লেয়ারদের বিপদে পড়ার সংখ্যাটা কম। আমাদের এই জায়গাটাতে যদি আপনি দাঁড়াতে না পারেন, তাহলে কিন্তু ধরেন আমাদের প্লেয়াররা হয়তো কিছুই জানে না, কিন্তু তিনি একটা বিপদে পড়ে যেতে পারেন। যেটা বললো যে একটা SMS আসছে, আমি হয়তো ডিলিট করে দিলাম, আমি হয়তো জানিই না যে জিনিসটা কি হবে, কিন্তু আমার পেনাল্টিটা হতে হলো। আচ্ছা, ইগনোরেন্স থেকে সাকিব আল হাসান এই শাস্তিটা পেয়েছেন, কিন্তু আমরা জানি তারেক আজিজ ভাই যে ক্রিকেট বোর্ডে প্রচুর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে, প্রচুর ইগনোরেন্স রয়েছে। সেই সব বিষয়গুলো কি ক্রিকেটারদেরকে কোনো কোনো ক্ষেত্রে তাড়িত করে যে তারাও আসলে অনেক বিষয় ইগনোর করতে শুরু করেন, বা সম্পর্কের বিষয়, চারপাশের যে কাঠামো সেটা যদি ঠিকঠাক না থাকে, তো আপনি যখন টপ লেভেলে ক্রিকেট খেলবেন তখন কিছু তো সমস্যা আপনি পড়তে পারেন। তো এই জায়গাগুলো আপনার কি মনে হয় যে মেন্টালি অনেকখানি ক্রিকেটারদের উপর একটা প্রভাব ফেলে? না, অবশ্যই আপনার সাথে আমি এই জায়গাটায় একমত। আপনি যদি দেখেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে দেখেন যে আপনার একটা খুব রিসেন্টলি আপনার উদাহরণ দিতে পারি আমি, যদি আপনি দেখেন যে প্লেয়ারদের যে আন্দোলনটা হলো, বোর্ড কিন্তু এই ব্যাপারে কিছুই জানে না, বিকজ আস্থাহীনতা। একটা দূরত্ব তো অবশ্যই আছে আমাদের প্লেয়ার বাই বোর্ডের সাথে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। এটা বাইরে থেকে কেউ বললেও না, যারা আছে তারা সবাই জানে যে একটা কিন্তু আপনার দূরত্ব আছেই। এই দূরত্বটা যত তাড়াতাড়ি আপনার মেটানো না যাবে, আপনার ইন দ্য ফিউচার রানে আপনার এই ধরনের প্রবলেমে পড়তেই হবে। সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের আসলে যেটা সবসময় বলে আসা হচ্ছে, আসলে একটা ক্রিকেট আমাদের একটা ভালোবাসার জায়গা, আবেগের জায়গা। এখানে মানুষের প্রচুর, আপনি যদি দেখেন যে এই যে আজকে সারাটা দিন আপনার মিডিয়াতে আপনি যদি দেখেন যে এই সাকিব ইস্যুতে কি পরিমাণ আপনার হয়েছে, তো আমার মনে হয় যে এখানে পেশাদারিত্ব যদি আপনি প্রফেশনালিজম গ্রো আপ না করেন, তাহলে তো আপনার এটা আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে প্রতিনিয়ত আপনি বাধা পাবেন। যে জিনিসটা যে দুলু ভাই চমৎকারভাবে বললে, যে আসলে একটা প্রপার গাইডলাইন, প্রপার সিস্টেমেটিক ওয়েতে আমার মনে হয় যে জিনিসগুলো আরো বেশি হামিদুল মেজবা, আপনার কাছে যাব যে লিগ্যাল ইস্যুসগুলো ক্রিকেটারদের নিয়মিত জানানো, তাদেরকে নিয়মিত সেগুলো নলেজে রাখা বা তাদেরকে আপডেট রাখা, এইটার জন্য কি বিসিবির আলাদা কাজ করার দরকার রয়েছে বা কোনো ইউনিট রাখার দরকার রয়েছে? এটা অবশ্যই দরকার রয়েছে, এবং আমি মনে করি এটা শুধু বিসিবি না, এটা শুরু হতে হবে বিকেএসপি থেকে। বিকজ বাংলাদেশে একমাত্র একটাই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিকেএসপি, এবং ওখান থেকে কিন্তু অনেক প্লেয়ার এসেছে। সো এটা শুধু ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে না, এটা ফুটবল, অন্যান্য ডিসিপ্লিন, কারণ আমরা কিন্তু এখন অন্যান্য আনুষ্ঠানিক যেগুলো এডুকেশন ইনস্টিটিউট, ওখানে কিন্তু এই ধরনের ইস্যু এখন দেখি অনেক আগে থেকেই পড়ানোর সাজেশনগুলো পাচ্ছি। সো ওখান থেকে পড়াতে হবে নাম্বার ওয়ান। তারপরে ওরা আস্তে আস্তে যখন বিভিন্ন বয়সভিত্তিক লিগ অথবা টিমে খেলে, পেশাদারি টিমে খেলে, ওখানে কিন্তু এগুলো রাখা অবশ্যই দরকার, নাম্বার ওয়ান। আমি দুদুল ভাইয়ের একটা জায়গায় আবার আসি, ওই অস্ট্রেলিয়ার যেই এক্সাম্পলটা, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় প্র্যাকটিস, শুধু ক্রিকেটে না। আপনি খেয়াল করে দেখবেন 1994 সালে যখন ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ পাওয়ার পরে ওকে কিন্তু সাথে সাথে আর্জেন্টাইন ফুটবল একাডেমি ওকে ব্যান করেছে। কেন? বিকজ আর্জেন্টাইন একাডেমি যদি ওকে ব্যান না করতো, তাহলে এই ব্যাপারটা চলে যেত আইসিসির হাতে, ওদের হাত থেকে ফিফার কাছে ওদের হাত থেকে বেরিয়ে যেত। নিজের ঘরেই ওকে শাসন করেছে। এবং আপনি কেন এই জিনিসটা বললাম, কারণ আইসিসির যেই এসইউর যেই অ্যান্টি করাপশনের যেই কোড, বাংলাদেশের বিসিবির একই কোড। তার মানে হচ্ছে আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার বাংলাদেশের কোডের আন্ডারে আমাদের বিসিবির কাছে অ্যাকাউন্টেবল। এবং আমাদের বিসিবি যদি এই জিনিসগুলো তার এই নখদর্পণে রাখতো, তাহলে সাকিব কিন্তু ওখানে রিপোর্ট করতো, এবং ওখানে রিপোর্ট করলে বিসিবির সেই সুযোগটা ক্রিয়েট হতো যে বিসিবি উড হ্যাভ পেনালাইজ সাকিব, তাহলে আইসিসির দরজা পর্যন্ত যেতে হয় না। ধন্যবাদ হামিদুল মেজবা, ধন্যবাদ তারেক আজিজ খান এবং নাসিবুল হাসান দুদুল আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ছিলাম আজকের আলোচনায়, 24 ঘন্টা আপনারা উপভোগ করলেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।